মেহরাব সাহেব চলে গেল। হাবি তখনও নীলার হাত ধরে আছে। নীলা ওকে টেনে সামনে আনে, আবিরের হাত ধরে সবাই বসিয়ে দিল। নীলা আবির পাশে বসতে আবির নীলাকে অবাক করে দিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নীলা কিছু সময় বোকার মতো চেয়ে থাকে ওর দিকে, হাত দুটোর ফাঁকে দিয়ে একদম বাচ্চাদের মতো ছোট্ট হয়ে আর সে কাত করে শুয়ে আছে। নীলা কিছু বলতে চেয়ে পারল না, মুচকি হাসলো ও। হাবির মুখের দিকে তাকায়, হাসি হাসি মুখে বলে, তোমার কি এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে? আমি কোনো কথা বলে না, মাথা নাড়ায়। নীলা আর কিছু বলে না। হঠাৎ করে যেন নীলের কথা মনে পড়তে থাকে নীলার। স্কুলে পড়ার সময় নীলা একদিন চুঙ্গা মানেনি, নীলার পাশে বসে থাকে। নীলা তখন নীলয়ের দিকে তাকিয়ে বলে, আমার আজকের চুইংগাম কই? নিলয় কোনো কথা বলেনি। নীলা তাকায় ওর দিকে। নিলয় কেমন যেন কাঁপতে থাকে। নীলা নীলয়ের হাত স্পর্শ করতেই নীলে কোনো কথা না বলে নীলার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। দু পায়ের ফাঁকে দু হাত গুজে ডান পাশে কাত করে শুয়ে পড়ে। পিট পিট করে সামনে তাকিয়ে দেখে নীলয়। নীলা কয়েকবার ডাক দেয় নীলয়কে। নীলয় কোনো কথা বলেনি। নীলা প্রশ্ন করে, তোমার কি এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে? নীলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নীলা তখনই ওর হাত নীলয়ের মাথার উপরে রাখতে গিয়ে দেখে নীলয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। নীলা নীলয়ের মাথায় হাত বোলাতে বোলাতেই বলে, তোমার তো জ্বর এসেছে, এভাবে স্কুলে কেন এসেছো? কিভাবে জ্বর বাঁধালে? নীলয় কিছু সময় চুপ থেকে বলে, তোমাকে দেখতে এসেছি। আচ্ছা নীলা, আমি যদি বড় হয়ে তোমার কোলে এভাবে মাথা রাখি, তুমি কি রাগ করবে? নীলা মুচকি হেসে নীলয়ের চুল টেনে দিয়ে বলে, আগে বড় হও, আমার সাথে থেকো, তখন তুমি নিজেই দেখবা আমি রাগ করি কিনা। নীলয় চোখ বন্ধ করে বলে, আমি ছাড়া যদি অন্য কেউ তোমার কোলে মাথা রাখে, রাগ করবে? নীলা কপট রাগ দেখিয়ে বলে, পাগল নাকি তুমি? তুমি ছাড়া এভাবে কেউ কোনোদিন সুযোগই পাবে না। নীলার বুকটা ধপ করে ওঠে। ছোটবেলার সব স্মৃতি চাইলেও সে ভুলতে পারছে না। বর্তমানে কোনো কোনো অসময়ে ঘটনা, নীলার পুরনো দিনের কথাগুলো যা নীলয়ের সাথে কাটিয়েছিল, সবগুলো এক এক করে কাকতালীয়ভাবে সামনে আসছে। নীলা কি করবে? নীলয়ের জায়গায় আজ অন্য কেউ তার কোলে মাথা রেখে শুয়ে আছে। নীলা আবিরের দিকে তাকায়। কখন যা আবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খেয়ালে করেনি। সাথে সাথে আবিরকে কোল থেকে উঠিয়ে দাঁড়িয়ে যায়। আবি নীলার দিকে বকা বকা দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা কিছুক্ষণ আবির দিকে তাকিয়ে মনে মনে বলে, ওর তো কোনো দোষ নেই, সে তো আর স্বাভাবিক মানুষদের মতো না। সে কি করলো কিছুই তো ওর মনে থাকবে না। যেটা ভালো লাগছে বাচ্চাদের মতো সেগুলোই করছে। নীলা আবিরের কাছে যায়, হাত ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলে, তুমি থাকো, এখান থেকে কোথাও যাবে না, আমি আসছি। নীলা দৌড়ে ওর রুমে চলে যায়। খুব কাঁদতে ইচ্ছা করছে। কেন এমন হলো? নিলয় কোথায়? সে তো তার প্রতিশ্রুতি রেখেছিল। আমি হারিয়ে গিয়েছিলাম তার থেকে। সে ঠিকই আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছিল। কেন এমন করলাম আমি? আমি তো চাইলেই তাকে ভালো করে নিতে পারতাম। কেন এমন হলো? বাবা কেন এমন করেছিল আমার সাথে? নীলা আয়নার সামনে বসে কাঁদছে। হাবি উপরের দিকে তাকিয়ে আছে। নীলা চলে যাওয়ার দিকে চেয়ে আসেও। কিছু সময় এভাবে বসে থাকার পর সোফা থেকে উঠে দাঁড়ায়। ধীরে পায়ে ওপরের ঘরের দিকে আসে। হাঁটতে হাঁটতে মেহরাব সাহেব রুমের দিকে এগিয়ে যায়। মেহরাব সাহেব বিছনায় বসে ফোনে কথা বলছে। দেখো যায়, আমি কিছু জানি না, শুনতেও চাই না এমন কোনো কথা। নিলয়ের খবর আমার চাই। ওর অস্তিত্ব আমি অনুভব করছি। ওকে খুঁজে বের করো, না হলে আমি শান্তি পাবো। মেহরাব সাহেব দেখে দরজার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ফোন কেটে দেয়। মেহরাব সাহেব জোরে বলে ওঠে, কে কে ওখানে? ভেতরে আসো। আমি ভিতরে প্রবেশ করে। মেহরাব সাহেব বলে, ও তুমি? তা এখানে কেন? জানো না অন্যের কথা শোনা অভদ্রতা? কিছু বলবে? আবি মাথা নাড়িয়ে না বলে। কিছু সময় মেহরাব সাহেব আবিরের দিকে তাকিয়ে চলে আসবে। তখনই আবির বলে, রহস্যের বেড়াজালে আটকে যায় সহজেই, কিন্তু আমরা এটা জানি না। রহস্য যতটা কঠিন ভাবি, ঠিক ততটা কঠিন না। রহস্য থাকে একটি ধাঁধার মতো। ধাঁধা যতক্ষণ না বোঝা যায়, ততক্ষণ অবধি ধাঁধার উত্তর থাকে খুব কঠিন। তেমনি রহস্য এরকমই, যা দেখা যায় তা হয় না, যা ভাবা হয় তা হয় না। আপনি চাইলে খুঁজে দেখুন, আপনার অবগত রহস্য আপনার সামনেই।
আবির কথাটা বলে ঘুরে তাকায় মেহরাব সাহেবের দিকে। মেহরাব সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আবির দিকে। খানিকটা আগে মেহরাব সাহেব ছেলেটাকে ভীতু ভেবে তার ছেলের হাসি দিয়ে চলে আসে, কিন্তু না, ছেলেটার কথার মাঝে রহস্য ঘুরপাক খাচ্ছে। আসলেই তো নীলাকে যেমনটা ভাবা হচ্ছে হয়তো সে তেমন না। হতে পারে সে আমাকে রোজ দেখে, আবার না, সময় হয়ে এসেছে মাইন্ড গেমের শেষ গুটিটা জগায় চাল দেওয়ার, যেখানে থাকবে সব পাকা গুটি, কিন্তু আমার থাকবে এমন একটা বুদ্ধিমতো চাল যার গেমটা আমি নিজেই ওভার করব। শেষটা হবে আমার ইউনের উদযাপন। নিলয়, তোমার সাথে আমি মাইন্ড গেম খেলতে প্রস্তুত। এই নাদান আবেগকে দিয়ে কাজ হবে। জয় ফয়াজ, সাকিব বা সালমানকে দিয়ে কোনো কাজ নেই। আর ওদেরকে তো একে একে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলবো। আবির কথায় স্টেক আছে যা আমাকে মাতিয়ে দিচ্ছে। ওকে আমার সাথে রেখে নিজের মতো করে পরিচালনা করব। আর এই মেহেরাব সাহেব মানুষ চিনতে ভুল করে না। তাকে আমার কাজে লাগাতেই হবে, যেটা নীলার কাছেও গোপন থাকবে। নীলা তো জানে না আমি একজন খুনি, তাই যদি সে জানে আমি আবিকে আমার কাছে ব্যবহার করেছি, সে আমাকে ভুল বুঝবে। নিলয়, ওয়েলকাম টু মাইন্ড সিটি। তোমার জন্য আবি আর তোমার বোনই আমার কাছে আছে, আর শেষ চাল হচ্ছে তোমার মা। সব কিছু জানবে যখন তোমাকে আমি খুঁজে পাবো, আর আবার আমার মাইন্ড গেম সিটিতে তোমাকে নিয়ে খেলবো। তোমার নাম যেন কি বলেছিলে? আবি। মনে পড়েছে। আচ্ছা, তুমি করো। কিছু না, গ্রাম থেকে কাজের জন্য এসেছি। পড়াশোনা। গুড, তুমি বেশ স্মার্ট করে কথা বলো, আমার পছন্দ হয়েছে। খুব বুদ্ধিমান মনে হচ্ছে তোমাকে। আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে? নীলা যদি বলে। আচ্ছা, আমি ম্যানেজ করে নেব। আবি মেহরাব সাহেবের রুম থেকে বের হয়ে আসে। মাথাটা কয়েকবার নাড়িয়ে মুচকি হাসলো। আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি সোফাতে গিয়ে বসে। এইদিকে নীলা আয়নার সামনে বসে কখন যে নীলের জন্য কেঁদে ফেলছে বুঝতেই পারেনি। হাবি ছেলেটাকে কেমন যেন দেখলে ওর মায়া লাগে, তাই পাগল থেকে ওকে ভালো করার চেষ্টা করছে। বাবার থেকে তার পাগল পরিচয় গোপন রেখেছে, যেন বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। মেহরাব সাহেব হুট করে সব কিছু যেন কেমন ভালো লাগা শুরু করেছে। নীলের বোনকে দিয়ে সালমানকে মারবে, আবিকে দিয়ে নিলয়ের বন্ধু রাহাতকে খুঁজবে। জয়দের বলবে না কখনো আবি আর নিলয়ের বোনের কথা। রাফিয়ানের শহরে মাইন্ড গেম থাকে না কোনো বন্ধু, থাকে না কোনো আপনজন। মাইন্ড গেম তো কেবল আপনজনদের ওপরেই খেলতে হয়, না হলে মজা নেই। আমি চাই আমার নিজের তো রাজত্ব, যেখানে আমিই থাকবো একা রাজ্য জুড়ে। তারপর আবি আর নিলয়ের বোনকেও আমি নিজ হাতে শেষ করব। তখন আমার পাশে কেবল আমিই থাকবো। নীলাকে এসব একদম বলা যাবে না। এইদিকে নীলা ভাবছে আবিকে সে ঠিক করে তুলবে। সে যে একজন পাগল, এই বাড়িতে কাউকে এই ব্যাপারই বলবে না। বাবাকে তো সে কখনোই বলবে না। আবিকে ভালো করে সে নিলয়কে খুঁজে বের করবে। কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের হয়। আবিকে সে ওভাবে বসে থাকতে দেখে নীলা খুশি হয়। ওর কথা আবি মনোযোগ দিয়ে পালন করেছে। রাফি ভার্সিটির দিকে এগিয়ে যাচ্ছে। গেটের কাছে এসে দেখে পাগল দুজনের মধ্যে একজন মাথা নিচু করে বসে আছে। রাফির পরনে পুরনো একটি প্যান্ট আর ফ্যাকাশে হওয়ায় সাদা রঙের একটি ঢিলা ঢিলা শার্ট পরা, কাঁধে বহু বছর ধরে ব্যবহার করা রংচট্ট কালো ব্যাগ। গেটের কাছে এসে রাহি নামের ওই পাগলটার দিকে তাকায়। দাড়ি গোপ আর লম্বা চুল, চেহারা যেন চেনাই যাচ্ছে না। তবে রাফি ওর কাছে আসতে দৌড়ে রাফির সামনে এসে দাঁড়ায় রাহি ব্যাগ টেনে ধরে বলে, কিছু খাবো দে, খেতে দে। রাহি ইশারায় দোকান দেখায়। রাহি আবার ওর জায়গায় গিয়ে বসে। রাফি গেটের সামনে থাকা চা আর রুটির দোকান থেকে দুটো কলা আর রুটি কিনে দেয়। রাহির কাছে এসে সেগুলো দিয়ে যখন চলে আসবে তখনই অনুভব করে ওর পিঠে রং মিশ্রিত তরল পদার্থ দড়িয়ে পড়ছে। রাফি সরে এসে বসা থেকে উঠে দাঁড়ায়। সাদা শার্টের নীল রং গোলা তরল পদার্থ লেগে বিশ্রী এক রং ধারণ করেছে। সামনে তাকিয়ে দেখে লিমন, আকাশ, শাহিদার ভার্সিটির সবচাইতে সুন্দরী স্মার্ট মেয়ে নেহা দাঁড়িয়ে আছে। লিমনের হাতে রং, একটি ছোট বালতি। বোঝা যাচ্ছে এগুলো এই সাইকেল গ্যাংয়ের কাজ। রাফি কিছু বলতে যাবে তখনই দেখে লিমনের কপালে বড় একটি ইটের টুকরো এসে পড়েছে। পিছনে ঘুরে তাকায়, বাম হাতে রুটি আর ডান হাতে ইটের টুকরো নিয়ে সবাইকে ছুঁড়ে মারছে। রাফি পাগলটার কাছে এগিয়ে যায়, ইটের টুকরোগুলো কেড়ে নিতে থাকে। ঠিক সেই সময় লিমন পিছন থেকে এসে রাফির ব্যাগ টেনে ধরে। কি ব্যাপার, তোর তো ভালো শক্তি। কালকে এত পিটেলাম, জয় ভাই তোকে নিয়ে গেল, এখনও ভালোভাবে দাঁড়াতে পারছিস তো, ব্যাপারটা কি? লিমন, শুধু শুধু কেন এমন ছেলেদের সাথে র্যাগিংয়ে জড়াচ্ছিস? বাদ দে, এত পারিস তো জানা জয়দের মতো মস্তানদের সাথে টক্কর নেই।
এগুলো পুরনো হয়ে গেছে, এসব বাদ। চল তো ক্লাসের দিকে। নেহার কথা শুনে সবাই হাঁ হয়ে তাকায়। রাফি আরও বেশি অবাক হয়। হঠাৎ নেহা এমন করে বলবে ভাবতেই পারছে না। লিমন বলে, চুপ থাক, এটাকে আমার ভালো লাগে না, এর সাথে ঝামেলা করতে ভালো লাগে। কালকে আরেকটা পাগলকে পিটিয়েছি, আজকে এটাকে পেটাবো। দেখছিস না আমার কপালে ইটের টুকরো লেগে রক্ত পড়ছে? আকাশ, শাহিদ, ধরতো ওকে, আমি দেখছি। শাহিদ আর আকাশ দৌড়ে রাহি নামের পাগলটার হাত আগড়ে ধরে। রাহি চুপচাপ হয়ে দাঁড়িয়ে আসে। লিমন এগিয়ে আসে, নিচে থাকা কলা আর রুটি তুলে নেয়। আকাশকে বলে, ওর মুখটা হা করে ধর, সবটা একসাথে ওর গালে পুরে দেবো। রাফি এগিয়ে আসে লিমনের সামনে, এসে বলে, ভাই ওকে ছেড়ে দেন, কেন এমন করেন আপনারা? শুধু শুধু অবহেলিত মানুষদের সাথে নিজেদের ক্ষমতা দেখান। ওই চুপ, লিমন যা বলে তাই করে। নিজেই তো লুজার, পারলে আসল রাফিয়ানের সাথে নিজের সাহস আর শক্তি প্রয়োগ করে দেখান। কি বললি তুই? আমি লুজার? শোন, তোকে আগামী 3 দিনের মধ্যে যদি আমি তোর বস্তি থেকে তুলে আনতে না পারি, আমাকে আর কখনো ভার্সিটিতে দেখবি না। ওকে ছাড়ুন, পাগলের ওপর নিজের ক্ষমতা প্রয়োগ না করে এমন জায়গাতে করুন যেখানে করার পর আমরা সবাই ভয়ে আপনার ওপর তাকাতে পারবো না। রাফি, তোকে মেরে ফেলবো আমি। লিমন কোনো মতে নিজেকে আজকে আটকায়, কারণ কিছু ক্ষেত্রে রাফি ঠিক কথাই বলেছে, যা লিমনের অনেক বেশি ভালো লেগেছে, যার জন্য সে এখন রাফিকে কিছুই বলল না। নেহাকে সাথে নিয়ে ভার্সিটির দিকে এগিয়ে যায় ওরা। আকাশ নেহাকে প্রশ্ন করে, তোর কি হয়েছে এমন করে? জানি না, তবে রাফিকে একটু বাজিয়ে দেখবো, ওর সাথে ভালো ব্যবহার করে ওকে ভার্সিটি থেকে বের করব। দেখিস, সে আমার জন্য পাগল হবে। একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, রাগ জমে আছে। কি সেটা? সব ছেলেরা আমার জন্য পাগল, আমার দিকে তাকিয়ে থাকে প্রেমময় দৃষ্টিতে, কিন্তু রাফি আমার দিকে তার অ্যাটিটিউড দৃষ্টিতে তাকায়। ওর এই অ্যাটিটিউড মেরে অপমান করে ছোটানো যাবে না। তার জন্য ওকে আমার প্রেমে পড়াবো। তোরা তোদের মতো টিজ চালিয়ে যা, আমি ওকে দেখে নেব। এই জন্যই বলি, তখন কেন এমন করে কথা বলছিলি? রাফি পাগলটার জন্য পানি নিয়ে আসে। পানি খাওয়ার সময় দেখে নীলা ম্যামের গাড়ি ভার্সিটির দিকে আসছে। নীলা গাড়ির জানলা দিয়ে তাকায়। রাফি আবির বন্ধুকে পানি খাওয়াচ্ছে। ব্যাপারটা ওর কাছে ভালো লাগে, যদিও ও আবিকে নিয়ে চিন্তিত। আবিকে ওর বাবা ওর মতো টেক কেয়ার করবে বলে সকালে খাবার টেবিলে আবিকে ওনার সাথে খাওয়ার অফার করে, কিন্তু নীলা আবি যে পাগল সেটা ওর বাবাকে জানাবে না, তাই না করতে পারেনি। নীলা জানে না এখন আবি কী করছে। তারপর মেহরা সাহেব আবিরের পাশে বসে আছে। উনি অনেক কিছুই ভাবছে। নীলার বোনকে দিয়ে এক এক করে সবাইকে শেষ করবে, আর আবিকে দিয়ে নীলাকে খুঁজে বের করবে। আবি আর নিলয়ের বোন হবে আমার প্রধান হাতিয়ার, কারণ আবির কথাগুলো আমার খুব ভালো লেগেছে। ছেলেটাকে আমার মতো করে তৈরি করতেই হবে। তারপরে নীলা ক্লাসে বসে আছে। সব স্টুডেন্টদের দিকে তাকায় একবার করে, রাফিকে দেখলো না। ক্লাস শুরু করবে সেই সময় দরজার কাছ থেকে শুনতে পায়, আসবো ম্যাম। নীলা তাকিয়ে দেখে রাফি দাঁড়িয়ে আছে। রাফিকে ভিতরে আসতে অনুমতি দেয়। দেরি করলে কেন? নীলয়ের সাথে কথা বলছিলাম। মানে? আমাদের বাড়ির পাশেই থাকে। ও, ক্লাসের সময় কিসের কথা? তেমন কিছু না, আসলে অনুমতি দিলে বলতে পারি। বলো। আসলে ও একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটা ভুল বুঝে ওর বাবার কথা শুনে নিলয়কে ছেড়ে চলে যায়, তাই আমাকে ফোন করে একটু কষ্ট করে শেয়ার করে। জায়গায় যেয়ে বসো। রাফি নিজের জায়গায় এসে বসে। নীলা কিছু সময় রাফির দিকে তাকিয়ে থাকে। রাফিকে কেমন যেন মনে হচ্ছে ওর কাছে। কোনোভাবে রাফি জানে নিলয়ের খোঁজ, না হলে রাফি যা বলে তা ওর জীবনের সাথে মিলে যায়। আচ্ছা, রাফিকে নিয়ে যদি নিলয়কে খোঁজার চেষ্টা করি, কিন্তু নিলয় কখনো এমন সাধারণ লোকদের মাঝে থাকবে না। রাফি কেন নিলয়কে চিনবে? চেনেও। সেই দিন নিলয়ের গল্প করছিল ক্লাসে সবার সাথে। তাহলে কি ও সত্যি নিলয়কে চেনে? রাফি পিছনের সিটে এসে বসে মুচকি হাসলো। সামনের দিকে তাকিয়ে দেখে নেহা নামের মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে। নেহা মুচকি হাসলো। রাফি চোখ সরিয়ে নেয়। নেহা ইশারা করে ডাকার চেষ্টা করে রাফিকে, কিন্তু রাফি কোনোভাবেই নেহাকে পাত্তা দেয় না। নেহা রেগে লিমনকে বলে, যেভাবেই হোক না কেন রাফিকে আমার চাই, এরপর বোঝাবো ওর শাস্তি কি।
আমি তোর কাছে অন্য ছেলেদের একদমই ঘেঁচতে দেবো না। ওকে সালমান ভাইয়ের দ্বারাই আজ রাতে তুলে নিয়ে যাবো। বেটাকে বোঝাবো আমি কি জিনিস। অনেকটা সময় ক্লাস শেষ করে রাফি বের হয়। ক্যাম্পাসে এসে গাছের নিচে বসে পড়ে রাফি। ব্যাগ থেকে বই বের করে তখনই মিন্নু এসে সামনে দাঁড়ায়। কেমন আছেন ভাইজান? রাফি মিনুর দিকে তাকায়। ছেলেটার চোখে বেশ মায়া। চুলগুলো ময়লা হলেও বেশ সুন্দর করে গুছিয়ে রাখা। রাফি মুচকি হাসে। মিনুর মন কেন যেন খারাপ মনে হচ্ছে। রাফি বলে, তোর কি মন খারাপ? সবাই আমার থেকে বাদাম নিলেও আপনি এখন অবধি আমার থেকে বাদাম খাননি। আচ্ছা খাবো, কিন্তু তোর মন খারাপের কারণ আপনাকে বলবো, বল। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়। এই বয়সে? আরে দুজনে বাজারে রোজ দেখা হয়। নাম কি মেয়েটার? মিশ মিশি? বাহ, নামটা তো বেশ চমৎকার। রাফিয়ান সিরিজ পড়েছিলাম, সেখানে মিশি। এই মিশি আমাদের বাড়িতে সামনেই থাকে। রাফি ঘুরে তাকায়। পিছনে নীলা ম্যাম দাঁড়িয়ে আছে। মুখটা বেশ গম্ভীর হয়ে আছে। রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে। নীলার সন্দেহটা ঠিক হয়ে যাচ্ছে। রাফি নিলয়কে চেনে না হলে সবসময় কেন নিলয় কেন্দ্রিক কথা বলে? আপনি? তোমার সাথে কালকে কথা আছে, আজকে সময় নেই, তাড়াতাড়ি আসবে। আসি। নীলা ম্যাম চলে যায়। রাফি বোকার মতো তাকিয়ে থাকে। মিনুর দিকে তাকিয়ে কিছু না বলে চলে আসবে। ঠিক সেই সময় সামনে কষে ব্রেক করে একটি সাইকেল। তাকে দেখে নেহা দাঁড়িয়ে আছে। রাফি নেহার দিকে তাকায়। নেহা বলে, এই ছেলের সমস্যা কি তোমার? জি আমার দিকে এমন করে তাকাও কেন? কি প্রবলেম? কিছু না। তোমার আব্বু কি করে? রিক্সা চালক। আমি নিজেও চালাই। আচ্ছা সমস্যা নেই, আমরা বন্ধু হতে পারি। আমি অপরিচিত কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না। কথাটা বলে রাফি আর দাঁড়ে না, সোজা চলে যায়। নেহা বিরতিতে সাইকেলের সিটে একটা জোরে কিল দেয়। লিমন রাফির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। পকেট থেকে ফোন বের করেও সালমানকে কল দেয়। ভাই আজকে একটা ছেলেকে তুলে নিয়ে যেতে হবে, ওর শেখাটা খুব দরকার। কোন ছেলে? রাফি, যাকে জয় ভাই তুলে নিয়ে গিয়েছিল। আচ্ছা, কাজ হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ওকে। ছেলেটাকে আপনি একে কোথায় পেলেন? জয়ের প্রশাসনের মেহরাব সাহেব জয়ের দিকে তাকায়। জয়, ফায়ার, শাকির, সালমান মেহরাব সাহেব অফিসে এসে দেখে মেহরাব সাহেব পাশে একটা নতুন অচেনা ছেলে বসে আছে। জয় চেয়ার টেনে মেহরাব সাহেবের সামনে বসতে বসতে প্রশ্নটা করে। মেহরাব সাহেব বলে, ওর নাম আবি, নীলার বন্ধু। নীলার বন্ধু? মানে আপনি কি বলছেন? নীলা কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। আরে ও খুব ভালো, বুদ্ধিমান আর স্মার্ট। আপনার সাথে কি কোনো মাইন্ড গেম খেলেছে? তাহলে কেন বলছেন সে বুদ্ধিমান? মাইন্ড গেম সব সময় খেলতে হয় না। নিলয়ের কোনো খবর পেয়েছ? না, সে হয়তো বেঁচে নেই, না না না, সে আছে। তার অস্তিত্ব অনুভব করতে পারছি আমি। কিন্তু তাকে কোথায় পাবো? কেউ কোনো কথা বলছে না। সবাই ভাবতে থাকে কিভাবে নীলকে খুঁজে পাবে। আবি নামের ছেলেটা বসা থেকে উঠে দাঁড়ায়। রুমের এক প্রান্তে হোয়াইট বোর্ড রাখা, পাশে কালো ডট পেন। সবাই আবির দিকে তাকিয়ে আছে। আবি পেন হাতে নিয়ে ঘুরে সবার সামনে এসে মুচকি হাসলো। তারপর বলল, আপনারা এত বোকা যে মাইন্ড গেম খেলে তাকে ধরতে যাচ্ছেন। মনে করুন মাইন্ড গেম একটি ধাঁধা। আপনারা এই ধাঁধার উত্তরটাকে নিয়ে ভাবছেন কি হবে উত্তর। এটা কি উত্তর হবে নাকি ওটা? এগুলো বোকাদের পরিচয়। মাইন্ড গেমের ধাঁধার উত্তর নয়, বরং ধাঁধাটাকে নিয়ে ভাবুন, উত্তর এমনিতেই পেয়ে যাবেন। কিছুক্ষণের জন্য মাইন্ড গেমকে আমরা দাবা খেলার মতো ভাবলাম। দাবা খেলায় রাজা মন্ত্রীকে আপনারা কাটতে যাচ্ছেন, কিন্তু এটা জানেন না রাজার অনেকগুলো সৈন্য, সিপাহী আর সেনাপতি থাকে। রাজাকে কাটতে হলে আগে তাদেরকে কাটতে হবে। এর জন্য নিজেদের গুটিটাও কাটা যেতে পারে। তবে জয় হবেই ভেবে এগিয়ে গেলে দেখবেন মাইন্ড গেমের ওই রাজাটাই কাটা পড়েছে। এর জন্য দরকার বুদ্ধিমত্তার চাল। নিলয় একা না, তবে সে আসে একা, কারণ সে রকস্টার। তার আশার মাঝে একাকিত্ব থাকলেও আশেপাশে কিন্তু তার লোক থাকবেই। সো ওই লোকগুলোকে আগে খুঁজুন, তাকে এমনিতেই পেয়ে যাবেন। শুধু শুধু রাফিয়ান জগতের রাজা নিলয়কে কেন খুঁজছেন? আগে ওর দুর্বলতা খুঁজুন, বা তার লোক, নতুবা তার কাছের মানুষদের খুঁজুন, তবেই তো তাকে পাবেন। কথা বলতে বলতে পরে এতক্ষণ একটি দাবা কোট এঁটে ফেলেছে আবির। আর বিপরীত পাশে রাজা নামক গুটিটাও কেটে দিয়ে পিছনে ঘুরে তাকায়। সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। আবি মুচকি হাসলো। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। জয়দের দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না সে বুদ্ধিমান।
আবির জয় আবিকে রহস্যময় দৃষ্টিতে দেখতে থাকে। আবি আবার জায়গায় আসে বসে। জয় অবাক হয়, হুট করে গ্রাম থেকে আসা ছেলেটা এত কিছু নিলয়ের ব্যাপারে বলে দিল। ভাবতেই অবাক লাগছে। জয় মেহরাব সাহেবকে প্রশ্ন করলো না। আবি জয়ের দিকে তাকিয়ে বলল, কি ভাবছো? আমি এত কিছু কিভাবে জানলাম? কাল রাতে মেহেরাক সাহেবের সাথে আমার কথা হয়েছে, সেখান থেকে জেনেছিলাম। আর আমি তো নীলার বন্ধু, নিলয়কে চেনা আমার জন্য খুব ইজি। জয় বকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে আবির দিকে। না না ছেলে না ওই ছেলে সাধারণ কেউ না, মনের কথা বুঝে ফেলেছে। আর যাই হোক, ছেলেটা সাধারণ কেউ না। সাকিবদের দিকে ইশারা করে জয় আবিকে লক্ষ্য রাখতে বলে, এখানে সবাই একটা মাইন্ড গেমার। তবে মেহরাব সাহেব মুচকি হাসে, কারণ মেহরাব সাহেবকে উত্তরটা দিতে হতো সবার কাছে যে ছেলেটা কিভাবে নিলয়ের ব্যাপারে জানে। কিন্তু মেহরাব সাহেবের আগে আবি সবকিছুর উত্তর দিল। মেহরাব সাহেব খুশি, আবিকে দিয়েই সব হবে। তোমরা নিলয়ের যে লোকগুলো ছিল, মানে রাহাতের সাথে যারা থাকতো, তাদেরকে খুঁজে বের করো। মনে রেখো, রাফিয়ানের শহরে দুটো রাস্তা, মরো না হয় মারো, কোনো ক্ষমা নেই এখানে। তাই বাঁচতে হলে রাজাকেই খুঁজে নিতে হবে। আমি আবিকে নিয়ে নীলাকে খুঁজবো, আর তোমরা তোমাদের মতো করে। জয়রা চলে যায়। মেহরাব সাহেব আবিকে দিয়ে কাজ করাবে ভেবে অনেকটাই খুশি। আচ্ছা, ওকে নিলয়ের বোনের সাথে পরিচয় করিয়ে দেব। এখন না, নিলয়ের বোন আর আবি হবে আমার ট্রিট কার্ড, যাকে দিয়ে শেষ দানটা আমি নিজেই মারব। মেহরাব সাহেব মুচকি হাসে। তুমি বেশ জিনিয়াস আবি। নো, আপনি জিনিয়াস। আপনাকে দেখলে মনে হয় আপনি ছোট থেকেই জিনিয়াস। আমার না আপনার গল্প শুনতে ইচ্ছে করছে, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আমি। কি, তুমি আমার বন্ধু হবে? বাহ, এভাবে তো কেউ কোনোদিন বলেনি। বন্ধু মানে আমার কাছে খারাপ সময়ের পাশে থাকা। আমি বেঁচে থাকাকালীন আপনাকে কেউ কিছু বলুক, সেটা কখনো হতে দেব না। আমার বন্ধুকে আমি কখনো হারাতে দেব না। মেহরাব সাহেব অবাক দৃষ্টিতে তাকিয়ে আবিরের দিকে। আবির ভালোবাসার দৃষ্টিতে তাকায় মেহরাব সাহেবের দিকে। মেহরাব সাহেব চেয়েছিল একজন হাতিয়ার, আর এখন সে পেল হাতিয়ার প্লাস একটা বন্ধু নামক ঢাল। আবির হাত বাড়িয়ে বলে, যদি ভালোবেসে কাছে টানতে চান তবে হাত বাড়িয়েছি, কথা দিচ্ছি আপনার সাথে আপনার মৃত্যু অবধি থাকব। আর আমার দ্বারা আপনি কখনো কষ্ট পাবেন না, শেষ নিঃশ্বাস অবধি থাকব। শুধু একটাই রিকোয়েস্ট, আপনার সব কিছু আমার কাছে গোপন রাখবেন না। আপনি ভালোবাসা দেবেন, আর আমি দেব পুরো পৃথিবী। মেহরাব সাহেব হাতের উপর হাত রাখে। মেহরাব সাহেবের কেমন যেন কান্না পাচ্ছে। এভাবে ভালোবাসে ওর কাছে কেউ কোনোদিনও আসেনি, হাত বাড়ায়নি। হঠাৎ করে এতটা বয়সে মেহরাব সাহেব পাবে কখনো আশা করেনি। মেহরাব সাহেব খুশিতে হাসছে। ওইদিকে আবি মেহরাব সাহেবের হাত শক্ত করে ধরে মনে মনে হাসছে। আবির বাসায় চলে আসে। সন্ধ্যা হয়ে গেছে। চপাতে চুপটি করে বসে আছে আবি। নীলা আসলো ওর কাছে। নীলার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নীলা ওর হাত ধরে। আমার নাম জানো তুমি? নি। তুমি আগে থেকে অনেক বেশি চুপচাপ হয়ে গেছো আবি। আচ্ছা, তুমি কেন পাগল হলে? কারোর ভালোবাসায়? তোমার দিকে তাকালে তুমি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকো। মনে হয় তোমার এমন একজন ছিল যাকে তুমি অনেক বেশি ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা। তবে যে তুমি স্বাভাবিক হবে। কথাটা বলে আবি আজকে ওই নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নীলা আজকে কিছু বলে না, বরং আবির দিকে তাকিয়ে থাকে অনেকটা সময়। আবির মাঝে ওই নিলয়কে অনেক দিন থেকে খুঁজে পাচ্ছে, কিন্তু নিলয় চুইংগাম ছাড়া চলতো না। আর আবিকে কখনো চুইংগাম খেতেও দেখেনিও। এটাকে আরো বেশি কেয়ার করতে হবে। আবি, তুমি রাতের খাবার খাবে না? আচ্ছা বসো, আমি খাবার আনছি। নীলা খাবার আনতে চলে যায়। আবি একা একা বসে থাকে। মেহরাব সাহেবের কাছে এসে কেন পাগল নয়, মেহরাব সাহেবের কাছে আসে। সে কোনো পাগল নয়, আর নীলার কাছে সে পাগল। এইদিকে রাফি ওর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। দু পকেটে হাত গুজে মাথা নিচু করে হাঁটছে। মনে মনে ভাবছে, নেহা কি চায় ওর কাছে? কেন এমন করছে ও? ভাবতে ভাবতে কোথা থেকে ছোট্ট একটি ইটের টুকরা এসে ওর পিঠে পড়ে। পিছনে ঘুরে তাকায়, দেখে ফার্স্টটির সামনে থাকা ওই পাগলটা দাঁড়িয়ে আছে। রাফি কিছুক্ষণ অবাক হয়ে তাকায়। পাগলটার কাছে কি করছে? রাফি এগিয়ে যায়। কি ব্যাপার, আপনি এখানে? কিছু বলবেন? পাগলটা চুপচাপ দাঁড়িয়ে থাকে।
ছেঁড়া প্যান্ট পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করতে যাবে, ঠিক সেই সময় দুটো গাড়ি ওদের সামনে এসে দাঁড়ায়। রাফি হা করে তাকিয়ে থাকে। গাড়ি থেকে কয়েকজন লোক বেশ তাড়াতাড়ি নেমে ওদের সামনে এসে কি যেন স্প্রে করে, সাথে সাথে ওরা মাটিতে পড়ে যায়। সাথে সাথে ওরা মাটিতে পড়বে, তখনই ওরা ধরে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এইদিকে নীলা খাবারের প্লেট নিয়ে এসে দেখে আবি চুপচাপ বসে আছে একই জায়গাতে। আবিকে দেখে মুচকি হাসে ও। আবি নীলার দিকে তাকায়। নীলা ওর পাশে বসে আছে। আবিরের প্লেটে থাকা খাবার নিয়ে আবিরের মুখের দিকে এগিয়ে যায়। আবি নীলার দিকে তাকিয়ে থাকে। খাও খাও, আরে তুমি খাও, তারপর আমি খাবো। আবি খেতে থাকে। খাওয়ার এক পর্যায়ে নীলার ডান হাত ধরে নীলার মুখের দিকে এগিয়ে যায়, বোঝাতে চায় নীলাও যে খাইছে। নীলা এটা দেখে হাসতে থাকে। আবি আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে পারছে। আবি স্বাভাবিক হয়ে গেলে বাবাকে বলবে আবিরের কথা। তুমি জানো এভাবে খাইয়ে দিতে হয়? আবি কোনো প্রশ্ন করে না। নীলা যতবার আবিরের দিকে খাবার এগিয়ে দিচ্ছে হাতে নিয়ে, ততবারে আবির নীলার হাত ধরে নীলার মুখের দিকে এগিয়ে যাচ্ছে। খাওয়ানো শেষ হলে আবির পাশে এসে বসে আর আবির কোলে টেনে নিয়ে মাথা রাখে। আবির নীলার হাত ধরে আবিরের কোলে টেনে নিয়ে মাথা রাখে। নীলা কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে আবিরের মুখের দিকে। এতদিন আবির এটা করত, নীলার কোলে মাথা রাখতো, আর আজকে নীলাকে ওর কোলে মাথা রাখতে হচ্ছে। তবে কি আবির সব কিছু শিখছে? নীলা যা যা করছে বা নীলার সাথে যা যা হচ্ছে আবির ঠিক সেটাই করছে। নীলা সব কিছুতে খুশি হয়। আবি আগে থেকে অনেকটা ভালো দিকে এগিয়ে যাচ্ছে। আবি নীলার মাথায় হাত বোলাতে থাকে। নীলা অবাক হয়। নীলা নিলয়ের কাঁধে মাথা রেখেছিল একদিন। নিলয় ঘুরে নীলার মুখের দিকে তাকিয়ে আছে। একদিন তুমি কাঁধে নয়, আমার কোলে মাথা রাখবে, আর আমি তোমার চুলে হাত ডুবিয়ে ভালোবাসা প্রকাশ করব। নীলার কথা মনে পড়তেই নীলা শটান হয়ে বসে। আবিরের দিকে বেশ কিছু সময় তাকিয়ে থেকে দৌড়ে নিজের রুমে চলে যায়। আবির মুচকি হাসতে থাকে। দরজা খট করে শব্দ হয়। দেখে মেহরাব সাহেব হাতে সাদা গোলাপ ফুল নিয়ে এগিয়ে আসে। আবিরের দিকে তাকিয়ে বলে, রুমে আসো। আবির কিছু সময় বসে রুমের দিকে যায়। এইদিকে কালো রঙের দুটো গাড়ি রাফি আর পাগলটাকে নিয়ে চলে আসে শহর ছেড়ে অনেকটা দূরে ফাঁকা মাটির রাস্তায়। গাড়ি তো যাচ্ছে, সামনে দেখে বাইক নিয়ে একজন দাঁড়িয়ে আছে আর ওর পিছনে আরো কয়েকজন লোক। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মেট্রো রাস্তার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সালমান, পেছনে ওর আরো সঙ্গী। দুটো গাড়ি ওদের সামনে এসে থামে। রাফি আর পাগলটা তখনও ঘুমিয়ে আছে গাড়ির মতো। গাড়ি থেকে কয়েকটা ছেলে নামে। সালমানের কপালে মাস্তানদের মতো রুমাল বাঁধা, গালে সিগারেট, বাম হাত দিয়ে সিগারেট মুখে নিচ্ছে আবার নামাচ্ছে, ডান হাতে হকি স্টিক। ভাই, আপনার কথা মতো রাফি নামের ছেলেটাকে তুলে এনেছি, কিন্তু ওর সাথে একটা পাগল ছিল, তাকেও পরিস্থিতির জন্য তুলে আনতে হয়েছে। ওকে, নামা ওদের, আমার সামনে নিয়ে আয়। সালমানের কথা মতো ছেলেগুলো রাফি আর পাগলের গাড়ি থেকে নামায়। সালমানের কথা মতো ছেলেগুলো রাফি আর পাগলকে গাড়ি থেকে নামায়। দুজনকে ধরে সালমানের সামনে আনে বসানো হয়। সালমান বাইকের উপরে এক পা লম্বা করে হেলান দিয়ে বসে। রাফিয়ানের এই শহরে সালমান জয়ের সাথে থেকে নিজেকে একটা পজিশন পোকাপোক্ত করে ফেলেছে, কিন্তু কেউ জানে না সালমান একদিন নিলয়ের সামনে থেকে বেঁচে ফিরেছিল। অবশ্যই এটাতে নিলয়ের দয়া ছিল, আর সেটার জন্যই সালমান নিলয়কে খোঁজে মারার জন্য। যে নিলয়কে মারতে পারবে সে তো আসল রাফিয়ান। রাফি আর পাগলকে সালমানের সামনে বসানো হয়। সালমান ইশারা করে বলে একটি মদের বোতল আনতে। সালমানের কথা মতো একটি ছেলে মদের বোতল এনে দেয় সালমানের হাতে। সালমান বোতলে চিপে খুলে বসে থাকা দুজন ছেলের মুখে মদ ছুঁড়ে মারে। তরল পদার্থ স্পর্শে দুজনের জ্ঞান ফিরে চমকে উঠে সামনে তাকায়। একজন পাগল বারবার আশেপাশে তাকে হিস হিস করতে থাকে, স্থির একটা ভাব পোষণ করে সবার সামনে। রাফি ছেলেটার সামনে তাকায়। সালমান একটি সিগারেট জ্বালিয়ে রাফির দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাফি বলল, আমি কোথায়? আপনি কে? আপনি এখানে এইভাবে আমাকে তুলে এনেছেন? সালমান কোনো কথা বলে না। ঠোঁটে সিগারেট চেপে নিজের দুই হাত দিয়ে হকি স্টিক ধরে রাফির ডান হাতে বারবার জোরে বাড়ি দিচ্ছে। হকি স্টিক অর্ধেক ভেঙে দূরে চলে যায়। রাফি স্থির হয়ে বসে আছে, তবে মুখে করুণ ভাব এনে বলে, আপনি কে? আমাকে কেন মারছেন?
চোখে মুখে কাঁদো কাঁদো ভাব। সালমান বেশ মজা পাচ্ছে। পাগল ছেলেটা বসা থেকে উঠে দাঁড়াতে যাবে, পিছনে থাকা ছেলেগুলোর মধ্যে একজন বড় একটি লোহার রড দিয়ে ওর মাথায় বাড়ি মারে। সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। কয়েক সেকেন্ড পর পাগলটা থপ করে মাটিতে পড়ে যায়। নিস্তব্ধ হয়ে ধুলো জড়ানো রাস্তায় ধুলোগোল নিঃশ্বাসের সাথে একদিকে ছুটে যায়। জ্ঞান হারিয়ে পড়ে যায় পাগলটা। ভাই, আমি কি করেছি? আমাকে মাফ করে দেন, আমি চলে যাচ্ছি। আমাকে কেন তুলে এনেছেন? রাফির চোখে মুখে ভয়ে ছাপ স্পষ্ট। সালমান কামাই থেকে পিস্তল বের করে গুলির লোড দিয়ে টিগারে হাত রেখে বলে, সালমান যাকে মারে তাকে সে কারণ বলে না। ইটস মাই স্টাইল। কি করেছিস, কি অপরাধ, সেটা বড় কথা না। আমার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, এটাই আসল। আর আমার কাছে মাপ বলে কোনো শব্দ নেই। আমি যাকে মারি তাকে কোনো প্রকার মাপ নেই। সো বাই, আই অ্যাম সরি, গুড বাই। কথাটা বলে সালমান পিস্তলটা রাফির কপালে সোজা করে। পাশে থাকা সব ছেলেগুলো হ হ করে হাসতে থাকে। সালমান টিগারে চাপ দিবে, ঠিক তখনই আহ বলে চিৎকার হয়। সালমান মুখ থেকে কয়েকটা আঙ্গুল দূরত্ব রেখে সাইলেন্ডারে লাগানো সাইফার বুলেট বাতাসের বেগে চলে গেল। আর ওর পিছনে থাকা একটা ছেলে ঠিক কপালে লেগে যায়। ছেলেটা কোনো রকমে আহ বলে শব্দ করে থপ করে মাটিতে পড়ে যায়। সালমান বাইকের উপরে বসা থেকে উঠে দাঁড়ায়। চোখে মুখে ভয়ে ছাপ বিশাল স্পষ্ট ফুটে উঠেছে। সামনে রাফিকে বসা আর ওই পাগল ছেলেটাকে পড়ে থাকতে দেখলো। সালমান কিছু বলতে যাবে, তার আগে আরও একটি গুলি এসে ওর ডান পাশে একটা ছেলের বুকে লাগে। ছেলেটা একইভাবে মাটিতে পড়ে যায়। সাথে সাথে সালমানের সাথে থাকা ছেলেগুলো দৌড়ে পালাতে থাকে। কিন্তু কথাই আছে, ভাগ্য যদি মৃত্যু থাকে, পালিয়ে কে বাঁচবে? সবগুলো কিভাবে গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। সালমান ভয়ে কাঁপতে থাকে। এখনও অবধি সেই নিশাচর খুনিকে কেউ দেখতে পায়নি। রাফি চারপাশে তাকায়, কিন্তু কাউকে টের পাচ্ছে না। সালমান রাফির সামনে হাঁটু ভাঁজ করে বসে। রাফির দিকে তাকে কাঁদতে কাঁদতে বলে, ভাই, আমাকে মাফ করে দে। এটা নীল, আমি জানি না, কিন্তু নীল যে তোর সাথে আছে আমি জানতাম না। প্লিজ আমাকে মাফ করে দে। হিংস্র বাঘের সামনে পড়লে বেঁচে আসা যাবে, কিন্তু রাফিয়ান শহরের মেয়ে রাফিয়ানের সামনে পড়লে বাঁচা যাবে না, যার একটাই সম্মতি, মৃত্যু। রাফি অবাক হয়ে তাকিয়ে সালমানের দিকে। রাফি নিজেই জানে না এখানে কি হচ্ছে। রাফি হাসতে যাবে, তখনই শুনতে পায় একটি বাইকের শব্দ। আলো জ্বালিয়ে কিছুটা দূর থেকে ওদের দিকে এগিয়ে আসে। সালমান বসা থেকে উঠে দাঁড়ায়। ওর পুরো শরীর ভয়ে কাঁপতে থাকে। পকেট থেকে ফোন বের করে জয়কে কল দেয়। জয় অপাশ থেকে রিসিভ করে বলতে থাকে, সালমানের কথা বলিস না কেন? চুপ কেন? সালমান কিছু বলবে তার আগে রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। কান থেকে ফোনটা কেড়ে নিয়ে অনেকটা দূরে ছুঁড়ে মারে। তারপর হুট করে ওদের সামনে একটি বাইক এসে দাঁড়ায়। রাফি ও সালমান দুজনেই বাইকের দিকে তাকিয়ে আছে। কালো লম্বা কোট, মুখে হুড তোলা লম্বা টুপি, দুই হাত কালো আঙ্গুল বেরুয়া মজাতে ঢাকা। বাইক থেকে নেমে দাঁড়ায়। কাঁধে বড় একটি স্নাইপারের গান। ধীর পায়ে হেঁটে ছেলে দুটো সামনে এগিয়ে আসে। রাফি সালমানের কাছ থেকে সরে আসে। আগন্তুক সালমানের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে সালমান হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে বলে, আমাকে মাফ করে দেন, আমি শহর ছেড়ে চলে যাব। আগন্তুক রাফিয়ানের কোনো কথা বলল না। কমর থেকে পিস্তল বের করে শাট করে একটা গুলি করে সালমানের কপালে। সালমান থুপ করে মাটিতে পড়ে যায়। আগন্তুক গাল থেকে চুইংগাম বের করে গুলি লাগা স্থানে মানে সালমানের কপালে লাগিয়ে দেয়। তারপর কোটের পকেট থেকে একটি কালো গোলাপ আর সাদা গোলাপ রেখে দেয়। রাফি আগন্তুর বাইকের কাছে এসে সবটা দেখতে থাকে। রাফি জানে নিলয় মরার পর চুইংগামের অংশের সাথে ভৌতিক টেটু আগে চলে যেত, কিন্তু এই নিলয় না, কারণ এ কালো গোলাপ রাখছে লাশের পাশে। তাহলে একে কালো গোলাপের সাথে সাদা কাগজ, হয়তো সেটাতে কিছু লেখা থাকবে। এগুলো তো নিলয় করতো না, তবে কে? আগন্তুক ঘুরে দাঁড়ায়। রাফির দিকে একবার তাকে বাইকের কাছে হেঁটে আসে। রাফি সামনে এসে দাঁড়ায়, প্রশ্ন করে, কে তুমি? আগন্তুক কোনো উত্তর দেয় না। পাশ কাটিয়ে যাবে। রাফি আবারও সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রাফি আবারও প্রশ্ন করে, আমার জানতেই হবে তুমি কে। আগন্তুক কিছু সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর ডান হাতে থাকা পিস্তলটি রাফির কপালে সোজা ধরে, কিন্তু রাফির সাথে সাথে পিস্তলটি কেড়ে নিয়ে পিস্তলটির পিছনে টেনে রিলোড দিয়ে টিগারে হাত রেখে আগন্তুর কপালে সোজা রাখে। বাম হাত দিয়ে বাইকের চাবি খুলে নেয় বাইক থেকে। কপাল থেকে পিস্তল সরিয়ে দু হাতে পিস্তল আর চাবি নাড়াতে নাড়াতে বলে, এবার বলো কে তুমি? বেশি স্মার্ট দেখানোর কিছু নেই। আমি তোমার রাস্তায় হাঁটি, আর তুমি নিলয়ের লোক না। যদিও স্টাইল এক, তবে ধরন আলাদা। সো বলো তুমি কে?
আগন্তুক আর দেরি করে না, পকেট থেকে অজ্ঞান করার স্প্রে রাফির মুখের উপর স্প্রে করে দেয়। রাফি সাথে সাথে নিচে পড়ে গেল। আগন্তুক করা হাত থেকে পিস্তল আর বাইকের চাবি নিয়ে রাফিকে বাইকে তুলে নিয়ে চলে আসে। রাফিকে ভার্সিটির সামনে রাস্তায় ফেলে চলে আসে নিজের গন্তব্যে। এদিকে আবির মেহরাব সাহেবের রুমে প্রবেশ করে। মেহরাব সাহেবের হাতে সাদা গোলাপ। আবির রুমের মধ্যে প্রবেশ করে প্রশ্ন করে, আপনার হাতে সাদা গোলাপ কেন? মেহরাব সাহেব টেবিলের গোলাপটা রাখতে রাখতে বলে, আমার প্রধান হাতিয়ারের থেকে এটা আমার গিফট। মানে খুব সোজা, তুমি তো নীলার বন্ধু, তুমি তো তাহলে সবটা জানো। রাফিয়ান কি? একটা ছেলে ছিল, নাম নিলয়। সে ছিল রাফিয়ান, আর তাকে নিয়েই এত কিছু। আপনি বা আপনারা রাফিয়ান মানে নিলয়কে খুঁজছেন। তুমি তবে সবটা সত্যি না। নিলয় প্রথম রাফিয়ান হলেও এখন তার কোনো অস্তিত্ব নেই। নিলয় এখন কিচ্ছু করবে না, তবে নিলয়কে দিয়েই নিলয়কে মারব। মানে? নিলয়ের বোন যে আমার কাছে, আর তার থেকে পাওয়া সাদা গোলাপ সালমানকে মেরে দিয়েছে। ও মারার আগে সে আমার বাড়ির সামনে সে লেটার বক্স ছিল, সেখানে এই চিরকুট আর সাদা গোলাপ পাঠিয়ে দিয়েছে। আর আপনি কি তাকে কালো গোলাপ দিতেন? তুমি জানো কি করে? সাদা গোলাপের বিপরীত কালো গোলাপ। সে সাদা গোলাপ দেয়, আর আপনি কালো। সিম্পল হিসাব। তুমি বেশ জিনিয়াস। তোমাকে তাহলে বলি শোনো, আমি হতে চাই পুরো দেশের একজন বড় মাপের লোক। আমি বলেছি তো, আপনাকে আমি পুরো পৃথিবী এনে দেব, শুধু বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিন। তাই নাকি? তাহলে সাকিবকে মেরে দেখো। আবি মুচকি হাসলো। সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে কেবল বড় বড় গফের মধ্য দিয়ে। আবি মেহর সাহেবের টেবিলের দিকে এগিয়ে আসে। টেবিলের উপর এক পকেটে সিগারেট পড়ে থাকতে দেখে ও প্যাকেট থেকে সিগারেট বের করে চেয়ার টেনে মেহরাব সাহেবের সামনে বসে। মেহরাব সাহেবের থেকে আগুন চাইতে মেহরাব সাহেব নিজে এসে সিগারেটে আগুন জ্বালিয়ে দেয়। তুমি আমার বন্ধু, আর বন্ধুর জন্য সামান্য সিগারেটের আগুন জ্বালিয়ে দিতে পারবো না? অবাক হচ্ছি, আমাকে এত তাড়াতাড়ি বন্ধু বানালেন। একটা কথা কি জানেন মেহরাব স্যার, জীবনে কখনো মানুষ চিনতে ভুল করতে নেই। মানুষ বন্ধু হয়, আবার শত্রুও। যে বন্ধু হয় সে একদিন কিন্তু শত্রুও হয়ে যায়। পরিচিত লোকেরাই হয় শত্রু। হতেও পারে আমিও একদিন আপনার শত্রু হয়ে গেলাম। মেয়র সাহেব একটু শব্দ করে হাসলেন। বসা থেকে উঠে টেবিলে থাকা সিগারেটের প্যাকেটটা নিয়ে কাছের জানলার কাছে দিয়ে দাঁড়ায়। জানলার কাজ খুলে দিয়ে লাইটার দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে নেয়, একটা টান দেয়, আবারও শব্দ করে হাসে। হাসতে হাসতে বলে, প্রতিটা মানুষ হয় বুদ্ধিমান, আর রাফিয়ান জগতে সামান্য বুদ্ধিমানদের হয় তাড়াতাড়ি মৃত্যু। রাফিয়ান হওয়ার জন্য জীবনের শৈশবটা আমি নিজের হাতে বানিয়েছি। তুমি জানো, গরিব হয়ে জন্ম নেওয়াটা ভাগ্যের দোষ, কিন্তু গরিব হয়ে মরাটা আমার দোষ। যখন কিছুই ছিল না তখন থেকে মানুষকে ভাঙিয়ে খেয়েছি, তারপরে এতটুকু কিছু। তুমি বললে না তুমি শত্রু হয়ে যাবে, পারবে না। যে এভাবে বলে সে কখনোই শত্রু হবে না। আর বললে না এত তাড়াতাড়ি মানুষকে চিনতে নেই। এটা ঠিক, তবে এইটা ঠিক, কিছু মানুষ আছে রহস্যময়। তাদেরকে চিনতে মনে হয় রহস্যময়, কিন্তু তাদেরকে চিনতে পারলে দুনিয়ার সবচেয়ে সুখী মনে হবে তাদের। সব মানুষ একরকম হয় না, আর না হয় সবাই শত্রু বা বন্ধু। কিছু মানুষের কথাই ভালোবাসতে ইচ্ছে করে। তোমার কথাই আমার তোমার প্রতি ভালোবাসা জাগিয়েছে। আমি তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি। আমি বসা থেকে উঠে মেহরাব সাহেবের পাশে এসে দাঁড়ায়। জানলা দিয়ে তাকায় বাহিরে। মৃদু বাতাস আসছে বাহিরের থেকে। আবি বলে, আমার কোনো নিজস্ব সংবিধান নেই, আর না আছে নিজের কোনো শহর। আমি ভালোবাসতে শিখেছি, বিশ্বাস করি আপনাকেও। তবে আমাকে যে একবার বিশ্বাস করে তাকে কখনো ঠকাই না আমি। তবে আবারও বলছি, মানুষকে চিনতে সময় নিন। সময় নেব যদি সময়ের প্যাচে পড়ে সেই মানুষটা হারিয়ে যায়। আমাকে দিয়ে সাকিবকে মারতে চান, এ থেকে আপনার দুটো কাজ হবে। আমাকে একটু চেনা হবে, আর আপনার রাফিয়ান জগতে রাজা হতে আরও একজন প্রতিদ্বন্দ্বী চলে যাবে। তবে সময় কিন্তু সবসময় নিজের আয়ত্তে থাকে না। হাবি, ইউ আর জিনিয়াস। আই লাইক ইউ মাই ফ্রেন্ড। রাফিয়ানের রক্ত নিয়ে খেলার এই জগতে একটাই সমাপ্তি, মারো না হয় মরো। আর বাঁচলে রাজা হও, না হলে লাত খেতে খেতে রাফিয়ানরই যেন অস্তিত্ব বিলীত হবে। আমি হব রাজা, তোমাকে করব সেনাপতি। আপনি কখনো আমাকে সেনাপতি করবেন না। আপনার মুখে রাফিয়ান জগতের রাজা হওয়ার নেশা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমি যদি সবাইকে শেষ করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনাকেও করতে পারবো। আবি,
রিয়েলি আই অ্যাম ভেরি ইমপ্রেস অফ ইউ। বিশ্বাসে মিলে রে তক্ক থাকে বহুদূর। তর্কের থেকে নীরবতা শ্রেয়। তার মানে এই নয় যে বিশ্বাস করে চুপ থাকছি। 1 মিনিট, তুমি হিহি করে হাসলে। নিলয়কে কপি করার চেষ্টা, নীলাকে দেখানোর জন্য ওর থেকে শেখা। এত তাড়াতাড়ি সন্দেহ? বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর, মিস্টার মেহরাব রাফিয়ান। আচ্ছা, তোমাকে সব বলবো একদিন। আপনার কাজ হয়ে যাবে, তবে নীলা যেন জানতে না পারে। অবশ্যই। আবি মেহরা সাহেবের রুম থেকে বেরিয়ে বড় রকমের অবাক হয়। নীলার সামনে দাঁড়িয়ে আছে। আবি মাথা নিচু করে নেয়। আবি, তুমি বাবার রুমে কি করছিলা? আবি কোনো কথা বলে না। নীলা আবিকে আবারও প্রশ্ন করে। মেহরাব সাহেব রুম থেকে বেরিয়ে আসে, হাতে সাদা গোলাপ নিয়ে নীলাকে বলে, আমি ডেকেছিলাম ওকে ওটা দেবো বলে। ছেলেটা অনেক ভালো, কত চুপচাপ থাকে। আমার হাতে এইটা দেখে আমার সাথে ওপরে আসে, কিন্তু কোনো কথাই বলেনি। বুঝলাম না চুপচাপ কেন থাকে। আমি একটু বকা দিতেই সে অভিমান করে রুম থেকে বেরিয়ে আসে। নীলা যেন হাফ ছেড়ে বাসে। যাক বাবা, তাহলে বুঝতে পারিনি আবিকে। কবে যে আবি ঠিক হবে। নীলা ফুলটা হাতে নিয়ে আবিকে নিয়ে চলে যায়। ওইদিকে জয় বাড়ি থেকে বের হয়। সালমানের নাম্বার ট্র্যাক করে লোকেশন জেনে তারপর মেহরাব সাহেব রুমের ভিতরে চলে আসে। জানলার কাছে গিয়ে দাঁড়ায়, হাতে জ্বলন্ত সিগারেট। জানলা দিয়ে বাইরে তাকায়, মনে করতে থাকে আবিকে নিলয়ের বোনের কথা বলতে সে এটা নিয়ে আর কোনো প্রশ্ন করেনি। এমন একটা ভাব করছিল যেন সে সব জানে। তবে কি আমি কোনো ভুল করে ফেললাম? রাফিয়ান জগতে সবাই রাফিয়ান হতে চাইলেও সবাই পারে না। জয় ঠিকই হয়তো আন্দাজ করেছিল নতুন ছেলেকে এতটা বিশ্বাস করা ঠিক না, কিন্তু আবি ছেলেটার কথাগুলো একদম অন্য রকম। তীব্রভাবে মনের সবগুলো ভাবনাকে পাল্টে দিয়ে সেইখানে জায়গা করে সেখানে জাগিয়েছে বিশ্বাস। মানুষ কোনো ব্যক্তির কাছে বা সুন্দর চেহারায় প্রেমে পড়ে না। মানুষ প্রেমে পড়ে কারোর কথায়, চাকরিতে, কথার ধরনে বোঝা যায় মানুষটা কেমন বা সে কেমন হতে পারে। এর জন্যই প্রেম হয় অদেখায়, প্রেম হয় অচেনায়। অদেখা বা অচেনার প্রেমগুলো থাকে বিশ্বাস। এক একজনের প্রতি থাকে আলাদা আগ্রহ, সম্মান আর ভালোবাসা। আবি পিছনে কি আছে তা জানে না আবি সাহেব, তবে সে জানে আবির কথা বলার ধরনটা আলাদা, যা এক নিমিষেই কাবু করে দিতে সক্ষম, যেমনটা ছিল নিলয়ের। বেশ চমৎকার স্মার্টনেস, কথার সামাজ্যে সবাইকে পাগল করতে সক্ষম। ওই দিক দিয়ে আবিরের অনেক মিল খুঁজে পাওয়া যায়। যদিও আবি বলেছে সে নিলয়কে কপি করতে চায়। নীলার মুখে নিলয়ের গল্প শুনে এমন হয়েছে। যাই হোক, আবিকে দিয়ে সব কাজ করিয়ে নিতে হবে। পরে কি হবে সেটা না হয় পরেই দেখা যাবে। আর তো আছে নিলয়ের বোন আর বেঁচে থাকা মা। শেষ দানটা ঠিকই আমি মারব। তবে রাফিয়ান জগতে বিশ্বাস শব্দটা খুবই নগণ্য। এখানে শেষ নিঃশ্বাস অবধি প্রতিটা মানুষ মাইন্ড গেম খেলে থাকে। কেউ প্রখরভাবে খেলে, আবার কেউ দুর্বলভাবে। বিশ্বাস হতে সাবধান। তবে দেখা যাক আবি ছেলেটা কি চমক দেখায়। কথাগুলো ভাবতে ভাবতে মেহরাব সাহেবের ফোনটা বেজে উঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে জয়ের ফোন। রিসিভ করে মেহরাব সাহেব, স্যার, সালমানকে হয়তো কেউ মেরে ফেলেছে। ওর নাম্বার ট্র্যাক করে এক জায়গাতে স্থির দেখেছি। আমার স্পটে যাচ্ছি। আচ্ছা যাও, সব কিছুর প্রমাণ নিয়ে অফিসে দেখা করবা। এটা নিয়ে জরুরি মিটিং করতে হবে। আর সালমানের খোঁজও নাও, আমাকে জানাবে। জয় সালমানের নাম্বারে লোকেট করে সেখানে পৌঁছায়। কালো রঙের গাড়ি থেকে 3 জন লোক নামে। জয়, ফায়াজ আর সাকিব নামতে খেয়াল করে কেউ একজন একটু উচ্চ শব্দ করে হাসছে। সামনে তাকায় ওরা। একজন লোক হাঁটুতে মাথা দিয়ে বসে বসে হাসছে। সবাই নিজের কমর থেকে পিস্তল বের করে সামনের দিকে যায়। একজন লোককে বসে থাকতে দেখে ওরা। লম্বা চুল, লম্বা দাড়ি, গায়ে ছেঁড়া কাপড়, খালি পায়ে, রাস্তা ও লাশের পাশে বসে বসে হাসছে। জয় যেয়ে বলে, ওই কে তুই? লোকটা কোনো কথা বলে না, জোরে জোরে হাসতে থাকে। জয় বাম হাত দিয়ে আস্তে করে একটা ধাক্কা দেয়। হাব ভাব দেখে বোঝা যাচ্ছে লোকটা পাগল। রক্তগুলো স্রোতের ন্যায় বয়ে যাবে অনেক দূর। লাশগুলো খাবে রাস্তায় পড়ে থাকা লাতখোর কুকুরগুলো। শিয়ালের হুক্কা হওয়ার শব্দে লাশের অস্তিত্ব বিলীন। লাশেরা হবে পিঁপড়ের খাদ্যবন্দি। বেঁচে থাকবে রাফিয়ান, রাফিয়ান, রাফিয়ান আর রাফিয়ান। বাঘ বন্দি খেলায় একটাই বাঘ, বন্দির জন্য চারপাশে অজস্র শিকারী।
কিন্তু বাঘের তীব্র হিংস্রতায় সব যেন শি। কিন্তু সে যে বাঘ নয়, সে আসল রাফিয়ান। বসে থাকা পাগলটা সামনের দিকে তাকিয়ে এক নাগারে কথাগুলো বলে থামে। জয়, সাকিব আর ফায়াজের চমকে উঠে সরে আসে পাগলটার থেকে। হাত পা কাঁপতে থাকে সবাই। সাকিবের হাত থেকে পিস্তল পড়ে যায় নিচে। কোনো রকমে হাত তুলে নিয়ে বসে থাকা পাগলটার দিকে ধরে। তুই কে? পাগলটা উঠে দাঁড়ায়, শব্দ করে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, পাথি মাস্তান, রাহি নাম। আমি দেখেছিলাম ওদের সবাইকে কে মেরেছে। সে সাধারণ কেউ না, সে ছিল অচেনা। মারার সময় বারবার বলছিল, রাফিয়ান ইজ ব্যাক। তোদের শহরে এসেছি, খেলবো তোদের স্টাইলে মাইন্ড গেম। যার এক প্রান্তে আমি থাকবো, ও পাশে তোরা। একটাই বুলেট, একটাই গেম। একজন রাফিয়ান আর অজস্র লাশ। লাশগুলো কুকুর আর শেওয়ালের খুবলে খাবে। দেখবো আমি হাসবো জোরে। মৃত্যুযাত্রী লাশের আত্মচিৎকার ভেসে যাবে বাতাসের বেগে। সবাই চুপ হয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রাহি নামের ছেলেটা এত গুছিয়ে কথা বলবে কেউ ধারণাই করতে পারেনি। জয়দের মধ্যে এক ধরনের চাপা ভয় কাজ করছে। জয় যেন নিশ্চুপ দর্শকের মতো তাকিয়ে থাকে। রাহি বলে, আমার বাবাকে মেরে ফেলা হয়েছিল, আর মেরেছিল রাফিয়ান নামের কেউ একজন। তাকে খোঁজার জন্য এই বেশ পাগল সেজে ঘুরে বেড়াই। আমার একটাই টার্গেট, রাফিয়ানকে খুঁজে বের করে শেষ করে দেওয়া। সেজন্য আজ এখানে এসেছিলাম। আর এসে সব লাশ দেখি, তবে লাশের পাশে কালো গোলাপ আর সাদা চিরকুটও দেখি। সে চলে গেছে, মুখ ঢাকা ছিল। আজ যদি আগে আসতাম তবে সে মরতো আমার হাতে। আই নিড রাফিয়ান। হিয়ার হি ইজ। আমরা জানি না, আমরা নিজেরাই তো তাকে করছি। বেশ চমৎকার তো। রাফিয়ানের শত্রুদের সাথে আমার দেখা। তার শত্রু মানে আমার বন্ধু। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। এক হয়ে না হয় খুঁজবো রাফিয়ানকে। জয় এখনো কোনো কথা বলেনি। সে সালমানের বড়ির দিকে তাকায়। কপালে চুইংগাম আটকানো, মাথার পাশে কালো গোলাপের পাশে ছোট্ট একটি সাদা কাগজ, ইটের টুকরো চাপা অবস্থায় রাখা। সালমানের পাশে একজন অদ্ভুত লোক দাঁড়ায়, যার কথাগুলো তীব্রভাবে মনের অনুভূতিগুলোকে নাড়িয়ে দিচ্ছে। সে নিজে রাফিয়ানকে খুঁজছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। জয় বলে, রাফিয়ানকে খুঁজতে তুমি কি আমাদের সাথে থাকবে? তুমি বেইমানি করবে না, সেটার কি গ্যারান্টি? জয়ের দ্রুত বুদ্ধিমত্তা মস্তিষ্ক নানা রকম প্রশ্ন ছুটে বেড়েছে, কিন্তু সামনে থাকা রাহি উদ্ভট হাসি দিয়ে বলল, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম, ফিরিয়ে দিলে কোনো সমস্যা নেই। আমি একাই তাকে খুঁজবো। তবে আমার রাস্তায় তোমরা যদি ভুলেও আসো, তখন তোমাদের কেউ বেঁচে থাকতে পারবে না। কিন্তু আমি চাই না একই শত্রুদের উদ্দেশ্যে নিশাচরেরা শত্রু হোক। ভালো থেকো তোমরা। কথাগুলো বলে রাহি চলে আসবে। সেই সময় জয় বলে, ওকে রাজীব, বন্ধু হব, একসাথে খুঁজবো রাফিয়ানকে। গুড, তবে একটা কন্ডিশন, আমাকে আমার মতো করেই থাকতে দিতে হবে। কখনো পাগল বেশে, আবার কখনো ঠিকঠাক পাবে, কিন্তু দাড়ি গোপ কাটতে পারবো না। ওকে। জয় রাহিকে নিয়ে গাড়িতে উঠে। জয় মনে মনে ভাবে রাহিকে দিয়ে সেই সব কাজ করাবে। ছেলেটার কথার মাঝে মাদকতা আছে। সামনে থাকা সব শত্রুদের রাহির মাধ্যমে সরিয়ে সে হবে রাফিয়ান জগতের রাজা। রাফিয়ান জগতে একটাই রাফিয়ান হয়, আর সে হবে এই জয়। মনে মনে হাসতে থাকেও। রাফি নিজের রুমে আসে বসে। ঘণ্টাখানিক আগে ওর জ্ঞান ফিরেছে। গভীর রাত ছিল তখন। রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কিছু সময় ভাবতে থাকে কি ঘটেছিল আর কেন সে এখানে। ধীরে ধীরে সব মনে পড়তে থাকে ওর। ও রাফি, কিন্তু রাফি অবাক হয়। আগন্তুক ব্যক্তি তাকে না মেরে কেন তাকে এখানে তুলে নিয়ে আসলো। কথাগুলো ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। একটু পর ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়। প্যান্টের পকেটে কি যেন একটা অনুভব করে। হাত থেকে দেখে একটা সাদা কাগজ, দুইটা ভাঁজ করা আছে। রাফি ভাঁজ খুলে দেখে সেখানে লেখা, ধন্যবাদ মেয়ে। সালমানের থেকে ফোনটা কেড়ে নেওয়ার জন্য ধন্যবাদটা দিলাম। আর আমি কিন্তু জানি আপনি কে। রোজ আপনাকে দেখি। দেখা হবে আবারও কোনো এক অসময়ে রাফিয়ান শহরের মাইরেবে। কিন্তু আপনি কেন ওখানে গিয়েছিলেন? শিকারটা আমার ছিল, কিন্তু শিকারই ছিল দুজন। তবে শেষের শিকারটা আমিই করলাম। আমি আমার শিকারকে কখনো ছাড়ি না। টেক কেয়ার পিচ্ছি রাফিয়ান। রাফি বকার মতো কিছু সময় কাগজটার দিকে তাকিয়ে থাকে। তাকে কে চিনবে? কেমন একটা অচেনা ভয় কাজ করে ওর। তবে যে আগন্তুক সালমানকে মেরেছে সে আসলে তাকে চেনে, কিন্তু কিভাবে?
আমি তো কখনো কারোর সাথে এমন কিছু করিনি যে আমাকে চিনতে পারবে। বিছানায় কাপড় উল্টায়, ফোন বের করে, ফোনের লক খুলে একটা মেসেজ দেয় ও। আজ কয়েক বছর ধরে ওর ফোনে এই একটাই মেসেজ। রাফি বহুবার পড়েছে, আবার ফোনটা সামনে রেখে দিয়েছে। তোমাকে নিয়ে খেলবো রাফিয়ান শহরের মাইন্ড গেম। তুমি থাকবে একা, তুমি থাকবে তোমার মতো করে। সময় আর সুযোগ আমার। তুমি কেমন আসবে আমার সময়, আমার আদেশে। তবে একটা নির্দেশ, তোমাকে যেন কেউ না চেনে। এমনি তুমি আমাকে না, আমি তোমাকেও না। বললাম না, সময় আর সুযোগ আমার হলে আমি ঠিক তোমাকে দেখে নেব। নিজের মতো গোপন থেকো। ওয়েলকাম টু মাই রাফিয়ান সিটি। নাম্বারটা রাফি কোনোদিনও কল দেয়নি, আর না কোনোদিন মেসেজ করেছে। এই নাম্বার থেকে কখনো কল আসেনি, আর না কখনো মেসেজ এসেছে। রাফি প্রায় 100 মেসেজ পড়ে আর অপেক্ষা করে সেই সঠিক সময়ের। কিন্তু কে এই আগন্তুক? আমাকে খুঁজে বের করতেই হবে, না হয় আমি হয়তো হয়ে যাব প্রতারক। আমাকে এত সহজে কিভাবে চিনে ফেলেছে? আমি তো কখনো কিছু করিনি। নীলা ম্যাম? না না, নীলা ম্যাম কিভাবে সম্ভব? নীলা ম্যাম যদিও ব্যাপারে আমি অতটা জানি না, কিন্তু নীলা ম্যাম কাউকে মারতে পারে? ধর, এটা নীলা ম্যাম হতেই পারে না। হাইট আর শরীরের গহন কখনোই নীলা ম্যামকে ইঙ্গিত করছে না। তাহলে কে হবে? কিভাবে আমি এই রহস্যকে বের করব? নীলা ম্যাম সেদিন বলেছিল আমার সাথে কথা আছে ওনার। এসব কথা কি উনি বলতে চেয়েছিলেন? উনি কেন এসব কথা বলবেন? সে যেই হোক, তাকে আমার অস্তিত্ব বোঝাতেই হবে। তবে খুব সাবধানে। মেসেজকারীকে বুঝতেই দেওয়া যাবে না আমি একজন রহস্য খুঁজতে বেরিয়েছি। সবার আড়ালেই আমাকে খুঁজে বের করতে হবে কে এই আগন্তুক, আর তাকে মারতেই হবে। রাফি কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি থেকে বের হয়। সবাই এক একটা রহস্য উদ্ঘাটন করতে ব্যস্ত। হাবি মেহরাব সাহেবের কাছে, রাহি জয়দের সাথে, নীলা নিলয়ের কথা ভেবে পাগল, সাথে আবিকে নিয়ে চিন্তিত। এইদিকে রাফি ভেসে আসে আগন্তুককে খুঁজে, তাকে মেরে ফেলার রহস্য। নীলা? নীলা চমকে ওঠে। বাড়ির ছাদের এক কোণে দাঁড়িয়েছিল ফুলবাগানে দেখছে নীলা। সেই দিনে ফুলবাগানের আবির নামধারী নিলয় নীলার হাতে অনেকগুলো চুরি দিয়ে চলে এসেছিল। কত বোকা আমি, নিলয়কে চিনতে পারিনি তখন। সব কিছু জানার পরও নিলয়কে নিজে করিনি। আচ্ছা, নিলয় কি পারবে আমাকে আবার আগের মতো ভালোবাসতে? না, সে হয়তো আর আমাকে ভালোবাসবে না। নীলা কথাগুলো ভাবছিল, তখন শুনতে পাই কে যেন পিছন থেকে ওর নাম ধরে কেমন শব্দ করে ডাকছে। পিছনে ঘুরে দেখে আবি দাঁড়িয়ে আছে। নীলা মুচকি হাসে, কারণ আবি নীলার নামটা বলতে পারছে। আবি, তুমি এখানে? ঠিক মতো ছাদে আসলে কি করে? জানি না। তুমি আজকে অনেক কিছু বুঝতে পারছো, তোমাকে স্বাভাবিক লাগছে। নীলা? বলো। ভালোবাসি। মানে? আবার বলো তো। তবে থেমে থেমে না, একবারে বলো। ভালোবাসি। ভালোবাসি। এই তো বলছি, আবার বলো। ভালোবাসি নীলা তোমাকে। নীলা স্তব্ধ হয়ে যায়। আবি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীলা হাত ধরে আবির দিকে চেয়ে রইল। আবি এটা বলবে কখনো নীলা আশাই করেনি। নীলা আবিরের দিকে বোকা দিছে তাকিয়ে আবি বারবার রিপিট করতে থাকে, ভালোবাসি নীলা তোমাকে, ভালোবাসি নীলা তোমাকে, ভালোবাসি নীলা তোমাকে। নীলা অবাক দৃষ্টিতে তাকায়। আবি কি তাহলে ওকে ভালোবেসে ফেলেছে? অস্বাভাবিক মস্তিষ্কের ছেলেটা তবে কি আমার আদর কেয়ার পেতে পেতে আমাকেই ভালোবেসে ফেললো? ও মাই গড, এটা কিভাবে সম্ভব? নীলা কিছু বলতে যাবে, আবি এসে নীলাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভালোবাসি নীলা তোমাকে, ভালোবাসি নীলা তোমাকে। নীলা কোনো রকমে আবিকে ছাড়িয়ে নেয়। নীলা হতভম্বর মতো তাকিয়ে থাকে আবির দিকে। তখন খেয়াল করে মেহরাব সাহেব ছাদে আসছে। নীলা হাসি মুখে বলে, আবি, তুমি এসব কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ভেবে দেখবো। কে আবি? তোকে কি বলেছে? তোমার কথা বলছে। তুমি নাকি অনেক ভালো একজন মানুষ, তোমার সাথে থাকতে ওর নাকি ভালো লাগে। তুমি ফুল দিয়েছিলা, তাই সেই খুশিতে আমার সাথে এসে গল্প করছে। আচ্ছা বুঝলাম, ওকে থাক। আমি তাহলে আবিকে নিয়ে যাই। ভাবলাম একটু গাড়িতে ঘোরাঘুরি করি ওকে নিয়ে। কিন্তু ও তো তোমার অফিস ছাড়া কোথাও যায়নি। নতুন ও, গাড়ি থেকে যেন নামিয়ে দিও না। আরে বুঝেছি, নিয়ে গেলাম। মেহরাব সাহেব আবির হাত ধরে টেনে নিয়ে আসে। নীলা আবিরের
চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নীলা কী করবে বুঝতে পারছে না। আমি পুরোপুরি ঠিক হয়নি, আর এখন এটা বলা শিখে গেছে। ভালোবাসি নীলা তোমাকে। এখন যদি ওকে বোঝায় কাজ হবে না, সে এটা নিয়েই পাগলামো করবে, আর আমি চাই না বাবা ওর পাগলামো দেখুক। ঠিক আছে, আমাকে আবির সাথে এখন স্বাভাবিক থাকতে হবে। এভাবে কেন টেনে আনলেন আমাকে? গাড়িতে উঠতে উঠতে আবি মেহরাব সাহেবকে প্রশ্ন করে। মেহরাব সাহেব ড্রাইভিং সিটে বসতে বসতে বলে, গাড়িতে উঠে বসো। সালমানের লাশ পাওয়া গেছে। ওই লাশের পাশে কালো গোলাপ চিঠি আর একটা নতুন ছেলেকে সাথে নিয়ে জয় আমার অফিসে এসে বসে আছে। নতুন ছেলে? আহা, গাড়িতে ওঠো, ওখানে যেয়ে দেখবা। আবি আর মেহরাব সাহেব গাড়ি করে অফিসে আসে। আবি ভাবতে থাকে নতুন ছেলেটা আবার কে। ভাবতে ভাবতে অফিসের মধ্যে প্রবেশ করে। 4 জন ছেলেকে বসে থাকতে দেখে মেহরাব সাহেব কোনো দিক না তাকিয়ে সোজা নিজে চেয়ারে গিয়ে বসে। জয়ের মুখে ভয়ের ছাপ, কারণ ওদের একজন সঙ্গী সালমান নেই। মেহরাব সাহেব বসে সামনে তাকায়। সাদা টি শার্টের সাথে কালো প্যান্ট দেখে সানগ্লাস, মুখে আর মাথায় আবিরের মতো, তবে আবিরের থেকে আরও অনেক বেশি বড় চুল আর বড় দাড়ি রয়েছে। আবিরেরগুলো সহজ মতো করা, আর এই ছেলের মাথার চুল দাড়ি এতটা বড় যে চোখ দুটো মানে চশমা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। মেহরাব সাহেব বলে, কেউ? রাহি। রাহি আবি অনেকটা জোরে মেহরাব সাহেবের পাশে এসে দাঁড়ায়। বসে থাকা রাহি নামে ছেলেটার দিকে তাকায় বেশ কিছু সময়। রাহিও আবিরের দিকে তাকিয়ে থাকে। আবি মুচকি হাসলো, রাহিও মুচকি হাসলো, তবে অন্যরা সেই হাসিটা দেখতে পায়নি। তবে ওরা দুজনেই ঠিকই বুঝছে হাসিটা। স্যার, রাহি নিলয়ের বাবাকে খুন করেছিল। সালমানের লাশের পাশে ওকে আমরা পাই। নিলয়কে মারতেই সে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে নিলয় বেঁচে গেছে। মানে সালমানের খুনি বেঁচে গেছে। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? স্যার, রাহি নিলয়ের বাবাকে খুন করেছিল। সালমানের লাশের পাশে ওকে আমরা পাই। নিলয়কে মারতেই সে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে নিলয় বেঁচে গেছে। মানে সালমানের খুনি বেঁচে গেছে। জয়ের কথা শুনে মেহরাব সাহেব আর আবি রাহির দিকে তাকায়। মেহরাব সাহেব অবাক হয়, মনে মনে ভাবে, নিলয় রাহির বাবাকে কবে মেরেছিল? যদিও নিলয় যখন কাউকে মারে তার পেছনে কোনো কারণ থাকে, আর নিলয় একটা একটা করে কারণ বলে আর যন্ত্রণা দিয়ে মারে। তবে কি রাফির বাবাকে খুন করার পেছনে নিলয়ের কাছে অনেক কারণ ছিল? মেহরাব সাহেব প্রশ্ন করতে যাবে তার আগে আবি হেসে বলে ওঠে, সালমানকে নিলয় যে মেরেছে সেটা কিভাবে তুমি শিওর হচ্ছ? সে ছিল একজন রাফিয়ান, যার হিংস্রতা ছিল ভয়াবহ। রক্তের নেশাতে সে ছিল মত্ত। সে আবার আসবে, আমাদেরকে মারবে। সে রাফিয়ান। কিন্তু সে নিলয় তো মারার সময় লাশের পাশে টুক আঁকে তার সামনে চুইংগাম রেখে চলে যায়। তোমরাই তো বললে লাশের পাশে গোলাপ ছিল, তাও কালো গোলাপ। তাহলে কি হবে? নিলয় কখনো তার খুনের স্টাইল চেঞ্জ করবে না। সবাই চুপ হয়ে যায়। সবাই ভাবতে থাকে অনেক কিছু। মেহরাব সাহেবের কাছে সে সাদা কাগজ আর কালো গোলাপ এগিয়ে দেয় সাকিব। মেহরাব সাহেব সাদা কাগজ হাতে নিয়ে পড়তে থাকে। তোমার আমার দেখা হবে কোনো এক খেলার রাস্তায়। কথা হবে, খেলা হবে, রক্তের খেলা, মাইন্ড গেম নিয়ে কথা হবে। হিংস্রতাকে স্বাগতম করো। মেহরাব সাহেব কালো গোলাপটি হাতে নেয়। এই কালো গোলাপটাই তো সে দিয়েছিল নিলয়ের বোনকে। কাজ শেষ করে সে সেটাই ফিরিয়ে দিয়েছে। নিলয়ের বোনকে কেন রাফিয়ান বানিয়েছি? ছোট একটি গল্প নিলয়ের বোনকে শুনিয়েছিলাম আমি। তোমার মা বাবা আর ভাইকে নিলয় নামের একজন রাফিয়ান খুন করেছে। নিলয় আমার পরিবারকেও খুন করে। তোমাকে আমি আমার কাছে নিয়ে আগলে রাখি। তোমাকে তৈরি করিয়েছি নিলয়ের মতোই রাফিয়ান, যেন তুমি তোমার পরিবারের হত্যার বদলা নিতে পারো। তোমাকে হিংস্র বানিয়েছি যেন তুমি তাকে ভয় নয়, বরং সে তোমাকে ভয় পায়। এর জন্য তুমি তার সাথে খেলবে মাইন্ড গেম। আমি সব শেখাবো। আমি যাদেরকে মারতে বলবো এরা সবই ছিল তোমার পরিবারের খুনিদের সাথে যুক্ত। তুমি সবাইকে এক এক করে মারবে।
নিলয়ের বোনকে এসব শুনিয়েছিল মেহের সাহেব, যার জন্য সে এখন রাফিয়ান। কিন্তু নিলয়ের বোন জানেই না ওর মা আর ভাই বেঁচে আছে। জানলে হয়তো নিজেই মেহের সাহেবকে মেরে চলে যেত। এই জন্য মেহের সাহেব বেশ বুদ্ধিমত্তার সাথে নিলয়ের বোনের সাথে যোগাযোগ করে। নিলয়ের বোনের সাথে মাসে একবার কথা বলে, তাও এই চিঠির মাধ্যমে। মেহের সাহেব যাকে খুন করতে চায় তার ছবিসহ কাগজের কয়েক লাইন লিখে লাল গোলাপ দেয়, কালো গোলাপ দেয়, সাথে লেটার বক্স। আর নিলয়ের বোন সেটা লেটার বক্স থেকে কুড়িয়ে আনে। ওই চিঠির উত্তর ধাঁধার মতো করে কাজ শেষ, মানে খুন করার পর লাশের পাশে রেখে দেয় কালো গোলাপ সহ। মেহরাব সাহেব দেখে তার কাগজ শেষ হয়ে গেছে আর চিঠিটা হাতে নেই। তবে মজার ব্যাপার হলো কাজ শেষ হওয়ার আগে, মানে নিলয়ের বোন যখন মেহরাব সাহেবের কথা মতো কাউকে মারতে চায় তার কয়েক ঘন্টা আগে মেহরাব সাহেবের বাড়ির সামনে লেটার বক্স একটা সাদা কাগজ যেটাতে কিছু লেখা নেই আর একটি সাদা গোলাপ পাঠিয়ে দেয়। মেহরাব সাহেব চেক করে সেগুলো আর জানে কাজ হয়ে যাবে। মেহরাব সাহেবকে যতটা বোকা ভাবা হয় তিনি তার থেকেও বড় বুদ্ধিমান। এনএসআই অফিসারও যেন ওনার ছোট্ট একটি বুদ্ধির কাছে হার মানতে বাধ্য। নিলয় যেন বুঝতে না পারে, সেই জন্য তিনি নিলয়ের বোনের সাথে লেটার বক্সের মাধ্যমে যোগাযোগ করে। আর নিলয় বেঁচে থাকা সত্ত্বেও মেহরাব সাহেব নিলয়ের বোনের কাছে তাকে মৃত হিসাবে পরিচয় দিয়েছে। সব কিছু মেহরাব সাহেবের প্ল্যান অনুযায়ী হচ্ছে। আর জয় হলো ছোট্ট একটি হাতিয়ার, যার মস্তিষ্ক রাফিয়ান হওয়ার নেশা চাপিয়ে নিলয়কে অশত্রু বানায়। জয়ের সাথে মেয়র ফায়াজ আর সিআইডি অফিসার লিডার সাকিবও সাথে নেয়। সবার মাঝে রাফিয়ান হওয়ার নেশা চাপিয়ে দিয়েছে। কিন্তু মেহরাব সাহেব তো জানে তিনি আসলে কী চান। তিনি কখনো রাফিয়ান হওয়ার এত কিছু করেনি। তিনি নিজেকে নিলয়ের থেকে বাঁচার জন্য এত কিছু করেছে। কারণটা হলো নিলয়ের বাবা। মেহরাব সাহেবের সাথে নিলয়ের বাবার একটা বিশাল অতীত আছে। সেই অতীতের কাজের জন্য সে নিলয়ের থেকে বাঁচার জন্য রাফিয়ান দা মাইন্ড গেমার নাম দিয়েছে এই বাচ্চা মরার লড়াইয়ে। কিন্তু নিলয় জানতো না এসব। নিলয়কে যখন ওর বাবা খুনের জন্য পুলিশ ধরে তখন মেহরাব সাহেব নিজেই তার শাস্তি কমানোর জন্য সাহায্য করে। এর কারণ নিলয়ের চোখে ভালো হওয়া। কিন্তু নিলয় যখন জেল থেকে ফেরে তখন সে নীলাকে হারিয়ে ফেলে। আর জীবন চালিকার জন্য আস্তে আস্তে ছোট্ট গ্যাংয়ে প্রবেশ করে নিলয়। কিন্তু নিলয়ের কখনো অন্য গ্যাং পছন্দ হতো না। সে নিজেই চাইতো ওর গ্যাং হবে, সে হবে লিডার, মানে রাফিয়ান। তাই যেখানেই যেত সেখানকার গ্যাং লিডারকে মেরে সে হতো সেই গ্যাংয়ের রাজা। আস্তে আস্তে পুরো দেশে নিলয়ের নাম ছড়িয়ে যায়। রাহাত আর জয়ের সাথে এভাবেই ওর নিলয়ের পরিচয় হয়। কিন্তু মেহরাব সাহেব প্রথমে জানতই না নিলয় নীলার ভালোবাসা। আর তিনি তখন ভয় পেয়ে যায়। ভয়ে তিনি ভেবেছিল নিলয় যদি সবটা জেনে যায় ওর অতীতের ব্যাপারে। তাই আগে ভাগেই নিলয়কে তিনি ওনার বাড়িতে আনে আবি সাজিয়ে, যেন নিলয়ের চোখে সে একজন ভালো লোক। কিন্তু ওনার ভয়টা জেঁকে বসে। তাই জয়কে নিলয়ের শত্রু বানিয়ে নীলার থেকে আলাদা করে। নিলয়ের বোন আর মাকে নিজের কাছে রাখে। নিলয় জেলে যাওয়ার পর নিলয়ের মাকে মেহরাব সাহেব বলে নিলয় জেলে মারা যায় আর নিলয়ের বোনকে ওর মায়ের থেকে আলাদা করে দেয়। নিলয়ের বোন বেঁচে নেই ওটা বলে তিনি। সব মিলিয়ে মেহরাব সাহেব আর অতীত কিছু ভয়ঙ্কর ঘটনা ঢাকার জন্য বর্তমানে তার সবাই সামনে ভালো মানুষের সম্মান রক্ষাতে তিনি এত কিছু করে। নিলয় এখন মেহরাব সাহেবকে মারতে চায় দুটো কারণে। নিলয় জানে তার অতীতের ব্যাপারে, তবে সবটা না। আরেকটা কারণ নীলার থেকে ওকে আলাদা করা, মানে নিলয়ের সাথেও মেহরাব সাহেবের মাইন্ড গেম খেলেছে। আর জয় বা রাহাত তো চুনোপটির মতো। কিন্তু মেহরাব সাহেব তো আর জানে না বড় মাইন্ড গেমার হলো নিলয়। ঠান্ডা মাথায় সব কিছু সাজিয়ে ওনার অনেক কাছে চলে এসেছে। এখন কেবল সঠিক সময়ের অপেক্ষা। তবে মেহরাব সাহেব নিলয়ের জগৎ তৈরি করে নিজেই এখন রাফিয়ান জগতে রাজা হতে চায়। রাজত্ব করার নেশা চাপে ওনার মাথায়। মাইন্ড গেম খেলতে খেলতে কখন যে সে নিজেই নেশাতে পড়ে গেছে তিনি নিজেও জানেন না। ফুল প্রুফ প্ল্যান সে এত সহজে নষ্ট হতে দেবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব কাছের লোকদের মেরে ফেলতে হবে আর নিজের ক্ষমতা সে নিজের মতো করে প্রয়োগ করবে। কিন্তু এটা নিলয় হতে দেবে না, এই জন্য সে এত কিছু করেছে। কি ভাবছেন স্যার? আমার বাবাকে কেন নিলয় মেরেছিল? বা আমার বাবা কে? রাহির কথা শুনে মেহরাব সাহেব চমকে উঠে সামনে তাকায়। রাহি বসে আছে। একটু শব্দ করে হাসলো। মেহরাব সাহেব কপাল কুঁচকে তাকায় ওর দিকে। মনে মনে প্রথম থেকে এটা ভেবে এসেছে যে রাহির বাবাকে কেন নিলয়কে খুন করলো। আর ঠিক সেটাই রাহি বুঝে গেল। জিনিয়াস,
রাহি জিনিয়াস, মনে হচ্ছে আবির থেকেও রাহি জিনিয়াস। ওকে দিয়েই কাজ করাবো। আমার গ্যাংটাকে একদিকে শেষ করব, আবার আরেক দিক দিয়ে শক্ত করব। নিলয়কে কোনোভাবেই সামনে আসতে দেব না আমি। সে সামনে এলেই ধ্বংসের খেলা শুরু হবে। আচ্ছা, আমি কি কোনো ভুল করছি? না, এইসব তো প্ল্যান মতোই চলছে। এইসব তো প্ল্যান মতোই আগাচ্ছে। নিলয়ের বোনের পরিচয় কেউ জানে না, আর সে তো সবার সামনে কখনোই আসে না। তাহলে আর কি, নিলয়ের মা? না, ওর মাকে তো এমন জায়গায় রাখা আমি ছাড়া কেউ খুঁজে পাবে না। মেহের আফসার, পানি খান। আপনি মনে হয় আপনার অতীত নিয়ে ভাবছেন। আরে না, এসব কি বলো? রাহি, বলো তোমার বাবাকে। আমি নিলয়ের কাছের লোকদের একজনের খবর জানি।